ওয়েলকাম এভরিবডি। আজকের এই আলোচনায় সকলকে স্বাগত জানাই। কৃতজ্ঞতা জানাই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে, যারা আজকের আলোচনায় অংশগ্রহণের জন্য আমাকে সুযোগ করে দিয়েছে। আজকের আলোচনার বিষয় দি প্রিয়াম্বল টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সিগনিফিক্যান্স অ্যান্ড কোর ভ্যালুস। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, তার তাৎপর্য এবং প্রধান মূল্যবোধ সমূহ। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যাওয়ার আগে আমরা প্রথমে সংবিধানের ছবিটা সকলকে একটু দেখিয়ে নিতে চাই। দিস ইজ আওয়ার কনস্টিটিউশন, রাদার দিস ইজ দ্য কভার পেজ অফ আওয়ার কনস্টিটিউশন। ইট ইজ দ্য লার্জেস্ট কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড, একটা বড় ডকুমেন্ট, তার এটা প্রচ্ছদ চিত্র। আর যে প্রিয়াম্বল নিয়ে আমরা আলোচনা করব, দিস ইজ দ্য টেক্সট অফ দ্য প্রিয়াম্বল। এইটা হচ্ছে প্রস্তাবনার ছবিটা, ঠিক যেভাবে আমাদের এই বইটার প্রথমেই লিপিবদ্ধ আছে। এই ছবিটার সঙ্গে সকলে খুব পরিচিত এই কারণে যে ভারত সরকারের নির্দেশিকা অনুযায়ী অনেক পাঠ্যপুস্তকের কাভার পেজের ভিতরে, মানে মূল বইটি শুরু হওয়ার আগে এই প্রস্তাবনাটা মুদ্রিত অবস্থায় পাওয়া যায়। এই প্রস্তাবনার মধ্যে কি আছে সেটাই আমরা বিস্তারিতভাবে দেখব। তবে তার আগে কিছু সূচনা আমরা করতে গিয়ে কিছু মন্তব্য আমরা করতে পারি। যেমন, হোয়াট ইজ এ প্রিয়াম্বল? প্রিয়াম্বল বলতে আমরা কি বুঝি? আসলে প্রিয়াম্বল হচ্ছে যে কোনো মূল্যবান একটা দলিল, মূল্যবান কোনো ডকুমেন্ট, তার ভূমিকা, প্রাককথন, মুখবন্ধ, এই যে শব্দগুলো আমরা বাংলায় ব্যবহার করি, প্রিয়াম্বল শব্দের অর্থ কিন্তু সেগুলোর সঙ্গেই মেলানো যায়। আরেকটা ভালো শব্দ আছে, আমরা বলি অবতরণিকা। যে শব্দগুলোর হাত ধরে, যে বাক্যবন্ধগুলোর হাত ধরে আমরা অবলীলাক্রমে বিষয়ের মধ্যে ঢুকে যেতে পারি। তাই প্রস্তাবনা এটা যে শুধুমাত্র সংবিধানেরই থাকে, আর কিছু থাকে না, এরকম কোনো বিষয় নয়। যে কোনো গুরুত্বপূর্ণ দলিলের, যে কোনো প্রেসাস ডকুমেন্ট, তার প্রিয়াম্বল থাকতেই পারে, কারণ প্রিয়াম্বল বেসিক্যালি তাই ইন্ডিকেট করে। প্রিয়াম্বলে কি বলা থাকে, এই কথায় আমরা ওইখানেই আবার ফিরে যেতে পারি যে যে বইটি বা যে ডকুমেন্টটি বা যে দলিলটি আমরা নাড়াচাড়া করতে যাচ্ছি, সেই দলিলের মধ্যে মূল কি লক্ষ্য উদ্দেশ্যের কথা বলা আছে, কি নীতিসমূহের কথা বিধৃত আছে, তার সম্পর্কে একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করা। অর্থাৎ যা সহজে বিষয়টার মধ্যে কাউকে নিয়ে যেতে পারে। বেসিক অবজেক্টিভস, গাইডিং প্রিন্সিপলস, এইগুলো সম্পর্কে সারাৎসার একটি প্রস্তাবনায় বা মুখপন্ধে বিধৃত হয়ে থাকে। এবার আমরা আসি ভারতের সংবিধানের প্রস্তাবনায়। তা একটু আগেই বললাম যে ভারতের সংবিধানের সূচনাতেও এরকম একটা প্রস্তাবনা রয়েছে। এক কথায় প্রস্তাবনাটি কেমন? তো কেমন এক কথায় বললে আমি দুটি শব্দের কথা জোর দিয়ে বলবো। একটা হচ্ছে ইট ইজ ভেরি ইনফরমেটিভ, অর্থাৎ এই ছোট্ট একটা পৃষ্ঠা, প্যারাগ্রাফ বললে ঠিক বোঝা যাবে না, ছোট্ট একটা পৃষ্ঠার মধ্যে
এত কিছু তথ্য সন্নিবিষ্ট হয়েছে যে এর থেকে আমরা অনেক কথা জানতে পারি, অনেক আলোচনা করতে পারি, এমনকি অনেক তর্ক বিতর্কেও সামিল হতে পারি। তাই ইট ইজ ভেরি ইনফরমেটিভ ইন নেচার, বাট অ্যাট দ্য সেম টাইম ইট ইজ ভেরি অর্নামেন্টাল টু। এটা যেন খুব সালঙ্কারা, অলঙ্কার যুক্ত, অর্থাৎ এত ভালো ভালো শব্দ এটার মধ্যে আছে যে এটা যেন ঝলমল ঝলমল করে। তো পণ্ডিত ঠাকুরদাস ভার্গব খুব সঙ্গতভাবেই বলেছিলেন, ইট ইজ জাস্ট লাইক দ্য জেমস সেট ইন আওয়ার কনস্টিটিউশন। এর যেন মণিমুক্তা খচিত একটা অংশ সংবিধানের। তাই ইট ইজ ভেরি মাচ ইনফরমেটিভ অ্যান্ড অর্নামেন্টাল। আমরা কিন্তু এই ইনফরমেশনটার দিকে একটু বেশি নজর দেব, যে কি কি কথা এর মধ্যে বলতে চাওয়া হয়েছে, আমরা সেটাকেই বেশি করে দেখব। নিশ্চয়ই তার অর্নামেন্টাল পার্টটা আমাদের দৃষ্টি আকর্ষণ তো করবেই। তো তৃতীয় যে কথাটা এই প্রসঙ্গে বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এই প্রস্তাবনাটা গ্রহণ করেছিল খসড়া সংবিধানটা অনুমোদন করার পরেই। কারণ ওই যে একটু আগে বললাম, ভিতরে কি আছে তার ইন্ডিকেশনটা তো এখানে দেওয়া আছে। তাহলে ভিতরে কি আছে এটা চূড়ান্ত না হলে তার ইন্ডিকেশনটা দেওয়া যাবে কি করে? যদিও তার মূল বিষয়টা আগে থেকেই চিন্তাভাবনায় ছিল, কিন্তু একে রূপায়িত করার ক্ষেত্রে, ফাইনালি অ্যাডপশন করার ক্ষেত্রে সংবিধানের ড্রাফটটা গ্রহণ করার ব্যাপারটা তো ছিলই। তা যাতে সংবিধানের ধারা উপধারার সঙ্গে প্রস্তাবনার একটা সঙ্গতি থাকে। নেক্সট হচ্ছে প্রিয়াম্বলের মধ্যে কি আছে বেসিক্যালি। আমরা এক কথায় যদি বলি তাহলে বলবো যে আমাদের সংবিধানের যে দর্শন সেটা খুব সংক্ষিপ্তভাবে হলেও একেবারে ক্যাপসুল আকারে এর মধ্যে বিধৃত হয়েছে। প্রারম্ভিক কথনের শেষ কথাটি হচ্ছে এই, যে প্রিয়াম্বলটা গ্রহণ করছে আমাদের সংবিধান সভা, জাস্ট লাইক এ সভরিন অথরিটি। সংবিধান সভাই যেন ভারতীয় জনগণের পক্ষে তার সার্বিক ক্ষমতা প্রয়োগ করে এই প্রস্তাবনাটা গ্রহণ করছে। কোন শব্দবন্ধ দিয়ে শুরু হচ্ছে? উই দ্য পিপল অফ ইন্ডিয়া। অর্থাৎ কে গ্রহণ করছে? পিপল অফ ইন্ডিয়া। ভার্চুয়ালি পিপল অফ ইন্ডিয়া গ্রহণ করলেও কার হাত দিয়ে করছে? দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এক্সারসাইজড ইটস পাওয়ার অন বিহাফ অফ দ্য পিপল। এইভাবেই ব্যাপারটা দেখা যেতে পারে। এখন প্রিয়াম্বল দরকার হয় কেন? হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য প্রিয়াম্বল? দরকার হয় এই কথাটা সোচ্চারে ঘোষণা করতে যে আমাদের সংবিধানের উদ্দেশ্যগুলো কি কি। What are the basic objectives of our constitution? Secondly, it indicates the basic structure and the spirit of the constitution. অর্থাৎ সংবিধানের মূল কাঠামোটা কেমন হবে এবং তার মর্ম বস্তুটাই বা কি, এই কথাটা প্রিয়াম্বলে বলে দেওয়া দরকার। তাই ভূমিকাতে স্পষ্ট করে আমরা কোথায় যেতে চাইছি, কিভাবে যেতে চাইছি, কেন যেতে চাইছি, এই কথাগুলো বলে দেওয়াটা জরুরি। So it indicates the basic structure and the spirit of the constitution. এর মধ্যে যে philosophical ideas গুলো আছে সে কথা আমরা আগেই বলেছি। So it contains the philosophical ideas and fundamental values of the constitution. আমাদের সংবিধানের যে দার্শনিক ভাবনা এবং মৌলিক যে বোধ সেটা এখানে প্রতিফলিত আছে। পরেরটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। ইট প্রোভাইডস দ্য কি টু দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য গোল সেট বাই দ্য ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন। আমাদের সংবিধান রচয়িতারা আমাদের গন্তব্য সম্পর্কে যে কথাগুলো বলার চেষ্টা করেছেন তা স্পষ্ট করছে। এটা যেন কি একটা বন্ধ দরজার চাবি যেন খুলে দিচ্ছে, যার মধ্যে দিয়ে আমরা আমাদের গন্তব্য বা লক্ষ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা করতে পারছি। সংবিধানটা কিভাবে কার্যে পরিণত করা যাবে তার ডিরেকশনটাও যেন আমরা এখানে পাচ্ছি। সর্বোপরি অনেক সময় আইনি জটিলতায় সংবিধানের ভাষ্য নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আমাদের উপস্থিত হয়, দ্ব্যর্থবোধকতা, অ্যাম্বিগুইটি দেখা যায়।
হাউ টু গেট রিড অফ দ্যাট কাইন্ড অফ অ্যাম্বিগুইটিজ। এখানে প্রিয়াম্বল যেন আমাদের কাছে নির্দেশিকা, অর্থাৎ যদি মূল সংবিধানের ব্যাখ্যায় কোনো সমস্যায় আমরা পড়ি, তাহলে প্রিয়াম্বলের মধ্যে দিয়ে সংবিধান রচয়িতারা কি চেয়েছেন এইটা আমরা স্পষ্ট করে বুঝে নিতে পারি। সংবিধানের ধারা উপধারার ব্যাখ্যাও আমাদের কাছে তখন সহজ হয়ে যায়। এবার আমরা আসি প্রস্তাবনার ইতিহাস সম্পর্কে। বলা বাহুল্য যে ইতিহাস সম্পর্কে বিশদে আলোচনার সুযোগ নেই, তবুও মূল কথাটি আমাদের জানতে হবে যে বর্তমান প্রস্তাবনাটি রচিত হয়েছিল 1946-এর 13ই ডিসেম্বর জওহরলাল নেহেরুর সংবিধান সভায় পেশ করা অবজেক্টিভ রেজলিউশনের ভিত্তিতে, এবং ফাইনালি এটা গৃহীত হয়েছিল 1947-এর 22শে জানুয়ারি। আমি আগেই বলেছি যে প্রস্তাবনাটি গৃহীত হয়েছে সংবিধানের মূল ধারাগুলি অ্যাপ্রুভড হওয়ার পরে, কিন্তু আমরা কোথাও যাব এটা ঠিক করলে কোথায় যাব এটা তো আগেই ঠিক করে নিতে হয়। তাই অবজেক্টিভ রেজলিউশন আমাদের যাত্রাপথের সূচনাতেই নেহেরু পেশ করেছিলেন। ইটস জাস্ট লাইক এ রাডার, দিক নির্দেশিকা, যদিও তা ফাইনালি অ্যাডপ্টেড হয়েছে অনেক পরে। দ্বিতীয় কথা, যে আমরা যে সংবিধানের ধারা উপধারাগুলো যে ফাইনালাইজ করলাম, অ্যাপ্রুভ করলাম, সেখানে কিন্তু এই অবজেক্টিভ রেজলিউশনটাই ছিল গাইডিং ফোর্স, অর্থাৎ এইটাকে লক্ষ্য রেখেই, আমার উদ্দেশ্যের দিকে লক্ষ্য রেখেই আমার ধারা উপধারাগুলো রচিত হয়েছে। তাই অবজেক্টিভ রেজলিউশন introduced by Jawaharlal Nehru had a far-reaching effect towards the framing of the constitution. Next হচ্ছে যে ড্রাফটিং কমিটি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তারা যে কাঠামোটা নির্মাণ করছেন, বিশেষ করে নতুন রাষ্ট্রের যে রূপরেখা তারা ঠিক করছেন, তার সামাজিক রাজনৈতিক আদর্শ ঠিক করছেন, সেখানে কিন্তু প্রিয়াম্বল তার আলোকেই এটা ডিসিশন হচ্ছে। অর্থাৎ তারা ঠিক করতে চাইছেন যে প্রিয়াম্বলটার সঙ্গে যাতে সংবিধানের যে মূল দিকগুলো, বিশেষ করে রাষ্ট্র কাঠামো সম্পর্কে এবং আর্থসামাজিক বিষয় সম্পর্কে একটা সঙ্গতি থাকে। আর তার ফলে এই যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার ফলে অবজেক্টিভ রেজলিউশনের হুবহু কপি কিন্তু প্রিয়াম্বল নয়। Some kind of additions or alterations were there. কিছু যোগ বিয়োগ এগুলো আমরা দেখেছি। যেমন ইন্ডিপেন্ডেন্ট কথাটা অবজেক্টিভ রেজলিউশনে ছিল, এখানে নেই। এরকম কিছু কিছু শব্দের হেরফের আমরা লক্ষ্য করি, তার বিশদে আমাদের না গেলেও হবে। একটা বড় তর্কের কথায় বরং আসা যাক, এ গ্রেট ডিবেট। ডিবেটটা কি? ইজ প্রিয়াম্বল পার্ট অফ দ্য কনস্টিটিউশন? এটা হাইলি কন্ট্রোভার্সিয়াল ইস্যু, যে প্রস্তাবনাটা কি সংবিধানের অংশ? এক অর্থে অংশ তো বটেই, একটা বইয়ের ভূমিকা, এক অর্থে তো অংশ তো বটেই, কিন্তু আইনগত দৃষ্টিতে এইখানেই জেনারেল নোশন এবং লিগাল ডিসিশন দুটোর মধ্যে একটা সংঘাতের জায়গা তৈরি হয়। জেনারেল নোশন সেটা কি? এটা হচ্ছে স্টেটমেন্ট অফ অবজেক্টিভস, অর্থাৎ লক্ষ্য সম্পর্কিত ঘোষণা, পায়াস উইসেস অফ দ্য ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন, সংবিধান রচনাকারী পরিষদের যারা সদস্য তাদের সদিচ্ছার প্রকাশ। তো সেটার সঙ্গে এটা সংবিধানের মূল অংশ কিনা, অবিচ্ছেদ্য অংশ কিনা, এসব বিতর্কের বড় জায়গা থাকে না। কিন্তু যদি আমরা তার লিগ্যালিটি নিয়ে প্রশ্ন করি, তাহলে কিন্তু এই প্রশ্নটা বড় হয়ে দেখায় যে whether it is the legal part of the constitution or not। সেইখানে কিন্তু লিগ্যাল স্ট্যাটাস নিয়ে অনেক তর্ক ইত্যাদি আছে। এটা শুধু পাবলিক পার্লান্সেই নয়, এমনকি এটা আদালত পর্যন্ত গড়িয়েছে। সে কথায় আমরা আসবো
তার আগে আমরা বলি যে প্রস্তাবনা সংবিধানের মৌলিক অংশ কি অংশ নয় এ নিয়ে ঝগড়া আমরা করতেই পারি, কিন্তু সংবিধানটাকে আমরা পড়তে যাওয়ার আগে প্রস্তাবনাটা পড়ে নেওয়াটা যে জরুরি এ কথা নিয়ে কোনো বিতর্ক বোধ করি নেই। সো ইন্ট্রোডিউসিং দি কনস্টিটিউশন ইন এ সুটেবল কনটেক্সট, ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন মেকার্স তারা চেষ্টা করেছেন একটা খুব সুন্দর প্রেক্ষিত রচনা করতে, যাতে সংবিধানটা বুঝতে আমাদের সুবিধা হয়। এর মধ্যে দিয়েই আমরা বুঝতে পারি যে সংবিধান রচয়িতারা ঠিক কি করতে চেয়েছেন। আইনগত বিষয় নিয়ে ঝগড়াঝাটির কথা বলছিলাম, অন্তত দুটো মামলার কথা আমরা এখানে উল্লেখ করতে পারি যেখানে এ নিয়ে বিশদে কথাবার্তা হয়েছে। শুধু দুবার নয়, বিভিন্নভাবে হয়েছে। তার মধ্যে একটা বেরুবাড়ি মামলা 1960-এ। এই বেরুবাড়ি ব্যাপারটা কি? আসলে ভারত পাকিস্তান ভাগ হওয়ার পরে সীমানা নিয়ে নানা প্রশ্ন ছিল। র্যাডক্লিফ লাইন, অর্থাৎ র্যাডক্লিফ সাহেবের নেতৃত্বে একটা সীমানা কমিশন তৈরি হয়েছিল, যা বাংলা এবং পাঞ্জাবের ঠিক কোথায় কোথায় বেড়া তৈরি হবে সে কথা বলেছেন। কিন্তু তারপরেও বেশ কিছু বিতর্কের জায়গা থেকে গেছে। আমরা পরবর্তী সময়ে শব্দটার সাথে পরিচিত হয়েছি অন্যভাবে, ছিটমহল। তা যাক, সেসব আলোচনায় আমরা যাচ্ছি না, কিন্তু আমরা বলছি যে এই বেরুবাড়ি ইউনিয়ন নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে একটা শেষ পর্যন্ত, তখন তো পাকিস্তান ছিল, তা একটা চুক্তি, সেই চুক্তির সারবত্তা যে কিভাবে এই এনক্লেভগুলো, এই ছিটমহলগুলো কিভাবে হস্তান্তর হবে, কোনটা কোন দেশের ভাগে যাবে, এসব নিয়ে নানা কথাবার্তা তখন হয়েছে, তর্ক বিতর্ক। এবং এই মামলার রায় দিতে গিয়ে বলা হয়েছিল যে preamble is the key to open the minds of the makers, but it cannot be considered as a part of the constitution, therefore it is not enforceable in a court of law। তাহলে বেরুবাড়ি মামলায় খুব স্পষ্ট করে সুপ্রিম কোর্ট একথা আমাদের জানিয়েছে। কেশবানন্দ ভারতীর কথায়, কেশবানন্দ ভারতী মামলা যেটা 1973 সালে হয়েছে, সেখানে কিন্তু এই ব্যাপারটা একটু অন্যভাবে এসছে। এখানে বলছে যে প্রিয়াম্বল কিন্তু সংবিধানের অংশ। দি প্রিয়াম্বল ইজ নট দ্য সুপ্রিম পাওয়ার or source of any restriction or prohibition, but it plays an important role in the interpretation of the statutes and provisions of the constitution। তাহলে প্রিয়াম্বলটাই শেষ কথা, এ কথা না বললেও এরা বলছেন যে সংবিধানের ব্যাখ্যা করতে গিয়ে প্রিয়াম্বল একটা জরুরি অংশ। সো ইট ক্যান বি কনক্লুডেড দ্যাট দ্য প্রিয়াম্বল ইজ দ্য পার্ট অফ দ্য ইন্ট্রোডাক্টরি পার্ট অফ দ্য কনস্টিটিউশন। সংবিধানের ভূমিকা অংশে এটা খুব গুরুত্বপূর্ণ। অনুরূপভাবে ইউনিয়ন গভর্নমেন্ট ভার্সাস এলআইসি অফ ইন্ডিয়া 1995, সেখানেও কিন্তু প্রিয়াম্বলকে ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন বলে আবার বলছেন, বাট ইট ইজ নট ডাইরেক্টলি এনফোর্সেবল ইন এ কোর্ট অফ জাস্টিস ইন ইন্ডিয়া। অর্থাৎ আমি এ কথাটা মনে রাখতে বলছি যে প্রিয়াম্বলকে সংবিধানের আইনগত অংশ বলবো কি বলবো না, এ বিষয়ে ধোঁয়াশা অনেকটা কেটে গেলেও বিতর্কের ক্ষেত্র কিন্তু রয়েই গেছে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। একইভাবে আইনগত ডিবেটেরই অংশ যে তাহলে কি প্রিয়াম্বলটা কি সংবিধানের 368 ধারা অনুযায়ী এটা কি পাল্টানো যাবে? এ প্রশ্নও তো তাহলে উঠবে। আমরা জানি যে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর পরে তো এই প্রশ্নটা আরো জোরদার হয়েছে। তাহলে এখানে প্রিয়াম্বলকে অংশ হিসেবেই গ্রহণ করা হচ্ছে, কারণ যে পদ্ধতিতে সংবিধান সংশোধন হয় সেই পদ্ধতিতে যদি প্রিয়াম্বলকেও সংশোধন করা যায় তাহলে এটা অংশ নয় কেন? অতএব বিতর্ক আরো ঘনীভূত হচ্ছে। এখানে বিতর্ক আরো ঘনীভূত হচ্ছে আর একটা বাক্যবন্ধ নিয়ে বা শব্দবন্ধ নিয়ে, সেটা হচ্ছে
যে প্রিয়াম্বল সংশোধন করা যাবে, বাট দ্য বেসিক স্ট্রাকচার অফ দ্য প্রিয়াম্বল ক্যানট বি অ্যামেন্ডেড। আসলে সংবিধানের মূল কাঠামোর মধ্যে প্রিয়াম্বলটা পড়ে কি পড়ে না, এই প্রশ্নটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে আছে কেশবানন্দ ভারতী মামলা থেকেই। এবং এখানে সেই কারণে আমরা দেখছি যে সংবিধান কিন্তু সংশোধিত হয়েছে 42তম সংশোধনের মধ্যে দিয়ে। প্রিয়াম্বলে দুটি শব্দ যোগ হয়েছে, আরেক জায়গায় একটু পরিবর্তন হয়েছে। সংবিধানের মূল লক্ষ্য হিসেবে প্রিয়াম্বলে বলা হয়েছিল টু রিজলভ ইন্ডিয়া ইন্টু এ সোভারিন ডেমোক্রেটিক রিপাবলিক। সেখানে সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার কথাটা যুক্ত হয়েছে। তা ইউনিটির জায়গায় ইন্টিগ্রিটি শব্দটাও সেখানে যুক্ত হচ্ছে। তাহলে ইউনিটি অফ দ্য নেশন, সেখানে ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশন কথাটা যোগ হয়েছে। আমি যেটা বলতে চাইলাম সংক্ষেপে হলেও, সেটা হচ্ছে যে প্রিয়াম্বলের আইনগত যে স্থিতি তা নিয়ে তর্কের অনেকটা অবসান ঘটেছে, বাট দ্য ডিবেট স্টিল রিমেন্স। প্রিয়াম্বলের মধ্যে মূল কি জিনিস আমরা পাবো? আমরা বলবো চারটে জিনিস আমরা খুব সুবিন্যস্তভাবে পাবো। এক হচ্ছে সোর্স অফ দ্য কনস্টিটিউশন। প্রিয়াম্বল স্টার্টস উইথ দ্য প্রেমিস উই দ্য পিপল অফ ইন্ডিয়া, অর্থাৎ পিপল ইজ দ্য সোর্স অফ ইটস স্ট্রেংথ। তাহলে অল দ্য পাওয়ার্স আর ডিরাইভড ফ্রম দি পিপল অফ ইন্ডিয়া। দুই, নেচার অফ দ্য স্টেট, রাষ্ট্রের প্রকৃতি কি? সোভারিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। These are the 5 pillars on which the Indian state rests. অতএব এইটা স্টেটমেন্ট অফ অবজেক্টিভস, কি কি তার লক্ষ্য। তাহলে আমরা সমাজে জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটিকে প্রতিষ্ঠা করতে চাই। দিস আর দ্য বেসিক আইডিয়ালস ফর হুইচ উই আর স্ট্রাইভিং অলওয়েজ। আর হচ্ছে ডেট অফ অ্যাডপশন, সংবিধান কবে গৃহীত হলো সুনির্দিষ্টভাবে এখানটা বলা আছে। তাহলে প্রিয়াম্বলের মধ্যে যে কথাগুলো বলা আছে তার মূল ব্যাখ্যায় আমরা চলে আসি। তাহলে প্রথম বললাম উই দি পিপল অফ ইন্ডিয়া, ইট মিনস আলটিমেট সোভারেন্টি অফ দ্য কান্ট্রি রেস্টস উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া। সোভারেন্টির মানে কি? দ্যাট ইন্ডিপেন্ডেন্ট অথরিটি হচ্ছে আমাদের এই সোভারেন্টি, যার বাইরের বা ভিতরের আর কোনো শক্তির দ্বারা নিয়ন্ত্রিত নয়। তো নিজেরা নিজেদের আইন আমরা করতে পারি, নিজেরা নিজেদের মতো আমরা চলতে পারি। তো সোশ্যালিস্ট কথার অনেক বড় ব্যঞ্জনা আছে, সেসবে না গিয়ে আমরা বলি যে সমাজতান্ত্রিক যে লক্ষ্য, যেখানে উৎপাদন এবং সেবার কাজ সামাজিক মালিকানায় সংগঠিত হতে পারে। কিভাবে আমরা এটা করতে পারবো? থ্রু ডেমোক্রেটিক মিনস, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত শাসন ব্যবস্থা সেটাকে রক্ষা করে। একসময় মিক্সড ইকোনমির কথা আমরা বেশি করে বলতাম, এখন আর বলছি না, এখন প্রাইভেটাইজেশনের দিকে আমাদের ঝোঁক। যাক, সেসব কথায় আমরা যাচ্ছি না। বরং এই কথাটা বলে রাখি যে সোশ্যালিজম নিয়ে আজকে বিতর্ক তুঙ্গে রয়েছে। তাই সোশ্যালিজম সংবিধানের প্রস্তাবনায় থাকা উচিত কি উচিত নয় তা নিয়েও ঝগড়া রয়েছে। সেকুলারিজমের কথা এখানটা বলা হয়েছে। সেকুলারিজম কিন্তু 42তম সংবিধান সংশোধনীতে যুক্ত হয়েছে প্রিয়াম্বলে, কথা সত্য, বাট দ্য সেকুলার প্রিন্সিপলস ওয়ার দেয়ার ইন আওয়ার অরিজিনাল কনস্টিটিউশন, এটাও আমাদের মনে রাখতে হয়। ডেমোক্রেসি শব্দের আপাত মধুর মানেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে যে সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। তাহলে জনগণের মত অনুযায়ী দেশ চলবে। শুনতে বেশ ভালো লাগে আমি যদি বলি আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, কিন্তু সেই আমাদের সবারই মতামতের রিফ্লেকশনটা কিভাবে হবে? আইডিয়া ইজ দ্যাট দ্য পিপল উড এক্সপ্রেস দেয়ার ওপিনিয়ন থ্রু পিরিয়ডিক ইলেকশন। একদিক থেকে আওয়ার্স ইজ দ্য ডেমোক্রেটিক স্টেট, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু সত্যিকার ডেমোক্রেসি কোথায় পাবো তা নিয়ে আমাদের
তর্ক বিতর্ক এটা তো চলতেই থাকবে। রিপাবলিক নিয়ে বেশি কথা বলার নেই। হেড অফ দ্য স্টেট ইজ ইলেক্টেড বাই দ্য পিপল। আমরা জানি ভারতে সর্বোচ্চ ক্ষমতায় কোনো রাজা বা রানী নেই, সেখানে আমরা পাচ্ছি যে একজন নির্বাচিত রাষ্ট্রপতি। তাহলে প্রিয়াম্বলে যে স্টেটমেন্ট অফ বেসিক অবজেক্টিভ রয়েছে, সেই বেসিক অবজেক্টিভের ক্ষেত্রে আমরা জোর দিয়ে বলছি উই ওয়ান্ট টু মেনটেন জাস্টিস ইন আওয়ার পলিটি। এবং এই জাস্টিসটা একরকমের নয়, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল জাস্টিস, অর্থাৎ ইন এ লার্জার সেন্স আমরা জাস্টিসটাকে গ্রহণ করছি। কিন্তু মুশকিলটা হচ্ছে যখন আমরা সোশ্যাল জাস্টিসের কথা বলি তখন আবার ডিসক্রিমিনেশনের কথাও আসে, অর্থাৎ ব্যাকওয়ার্ড সেকশনদের জন্য স্পেশাল প্রিভিলেজের কথা আসে। প্রশ্ন আসে আমাদের যে অ্যানাদার প্রিন্সিপল ইকুয়ালিটি, সেই ইকুয়ালিটির সঙ্গে জাস্টিস কখনো কখনো আবার কন্ট্রাডিকশনে আসে কিনা। যাক, সেসব আলোচনার বিস্তারে যাওয়ার সুযোগ আমাদের নেই, কিন্তু আমরা এটা বলি যে আমাদের বিভিন্ন অংশের মানুষের প্রতি ন্যায় বিচার পৌঁছে দেওয়া এটা আমাদের সাংবিধানিক দায়িত্ব। এই দায়িত্ব যদি আমরা পালন করতে না পারি তাহলে আমাদের যে মূল অবজেক্টিভ মেনটেইনিং ইন্টিগ্রিটি ইন দ্য সোসাইটি অ্যান্ড টু প্রমোট ইউনিটি অ্যামং সিটিজেন্স, এটা আমরা গড়ে তুলতে পারবো না। আমরা হারমনি থ্রু আউট দি নেশন, এটা আমরা গড়ে তুলতে পারবো না। তাই আমাদের এই ইন্টারকানেকশন বা ইন্টারলিঙ্ক, এইটাকে আমাদের বুঝতে হবে। এবং এইটাকে আমরা যদি বুঝতে পারি তাহলেই আমাদের অন্যান্য প্রিন্সিপলগুলো নিয়ে আরো বড়ভাবে আমাদের যে দায়িত্ব কর্তব্য বুঝতে পারবো। এখানেই অন্য অবজেক্টিভগুলোর ক্ষেত্রে ইকুয়ালিটির কথাটা আমি ইতিমধ্যেই বলেছি, বড় করে আসে। এর মানেই হচ্ছে নো সেকশন অফ সোসাইটি শুড হ্যাভ এনি স্পেশাল প্রিভিলেজ অ্যান্ড অল দ্য পিপল শুড হ্যাভ গিভেন ইকুয়াল অপরচুনিটিস ফর এভরিথিং উইদাউট এনি ডিসক্রিমিনেশন। তাহলে কোনো রকমের বৈষম্য ছাড়াই সকলের জন্য সমান সুযোগের ব্যবস্থা করাই হচ্ছে ইকুয়ালিটির লক্ষ্য। সে নারী পুরুষের ক্ষেত্রে হতে পারে, সে বিভিন্ন জাতপাতের মধ্যে হতে পারে, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে হতে পারে, জাতি, ধর্ম, ভাষা, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের সমতার কথা আমাদের প্রস্তাবনাতে বলা হয়েছে। এখানেই ডিসক্রিমিনেশন শব্দটা খুব গোলমেলে, কারণ রইল যারা পিছন টানে তারা যাতে আমাদের পিছনে না টানে তার জন্য কিছু স্পেশাল প্রিভিলেজ আমাদের দিতে হয়। এই স্পেশাল প্রিভিলেজ ইকুয়ালিটি বিফোর দ্য ল তাকে কতটা ক্ষুণ্ণ করে এগুলো আমাদের বিস্তারিত আলাপ আলোচনার বিষয়। লিবার্টির প্রশ্নে এসে আমরা বলি যে এখানে তো জীবন, সম্পত্তি, স্বাধীনতার অধিকার তো সকলের আছে, তাহলে লিবার্টি আমাদের এনশিওর করতে হবে ফর অল দ্য সিটিজেন। লিবার্টির অর্থটাও আমাদের পরিষ্কার করতে হয় যে লিবার্টি ডাজন্ট মিন ফ্রিডম টু ডু এনিথিং ওয়ান লাইকস। এ পার্সন ক্যান ডু এনিথিং বাট ইন দ্য লিমিট সেট বাই দ্য ল। আইন অনুযায়ী নির্ধারিত যে সীমা, সেই সীমা মেনে আমরা স্বাধীন থাকতে পারি। ফ্রেটার্নিটি, দি স্পিরিট অফ ব্রাদারহুড, ইমোশনাল অ্যাটাচমেন্ট, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটির কথা যেমন এখানে গুরুত্বপূর্ণ, তেমনি ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল সেটাও এখানে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তা এই হচ্ছে আমাদের সংবিধানের যে প্রস্তাবনায় বর্ণিত আমাদের বেসিক অবজেক্টিভ, যার ভিত্তিতে আমরা কিছু সমাপ্তিসূচক মন্তব্য করতে পারি খুব কম সময়। প্রথম কথা হচ্ছে যে আমাদের সংবিধানটা যেমন, আমাদের প্রস্তাবনাটাও তেমন একটা টাইম টেস্টেড ডকুমেন্ট। গত ৭৭ বছর এই দলিলটা নিয়ে আমরা পথ চলছি এবং একথা বোধহয় আমরা বলতে পারি যে এই ৭৭ বছরে সমস্যা সংকট এসেছে, তর্ক বিতর্ক এসেছে, কিন্তু এই দলিলটির যে প্রাসঙ্গিকতা এতটুকুও মলিন হয়নি। বরং ক্রাইসিস যখন ঘনীভূত হয়েছে তখন এই দলিলটাকেই আমরা আরো বেশি আঁকড়ে ধরতে চেয়েছি এবং ধরতে চাওয়া উচিত। তাই এটা হচ্ছে একটা টাইম টেস্টেড ডকুমেন্ট। ২ নম্বর কথা হচ্ছে যে প্রিয়াম্বল, আমি আগেই বলেছি যে এখানে খুব মহামূল্যবান হীরে জহরতের মতো কতগুলো কথা,
এখানে লিপিবদ্ধ রয়েছে, যা আমাদের অন্ধকারেও পথ দেখাতে পারে। যে অবজেক্টিভ আমরা সেট করেছি সেই অবজেক্টিভগুলো সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছে। আমি টুক করে একটা কথা বলি, আর্নেস্ট বার্কারের একটা বিখ্যাত বই আছে, দি প্রিন্সিপলস অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি। সেই বইয়ের প্রথমেই তিনি ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটা যোগ করেছেন, ভূমিকায় বলছেন যে আমি সারা জীবন যেসব রাজনৈতিক আদর্শের পরিপোষণ করেছি তার একত্র সমাবেশ আমি যখন দেখি ভারতের সংবিধানের প্রস্তাবনায়, তখন আমার মনে হয় এটি বোধহয় সব থেকে গুরুত্বপূর্ণ একটা দলিল যা আমি কোট করতে পারি। এগুলো তো সব ভালো কথা, কিন্তু কিছু বিতর্কের কথাও তো এসে গেছে। যেমন একটা বড় বিতর্কের কথা আমি সবিস্তারে বলেছি, যে প্রস্তাবনাটা সংবিধানের আইনগত অংশ কিনা। ২ নম্বর হচ্ছে ৩৬৮ ধারা অনুযায়ী আমরা একে সংশোধন করতে পারি কিনা। ৩ নম্বর হচ্ছে যে এটা সংবিধানের মূল কাঠামোর অন্তর্গত কিনা। আমি একথা বলেছি যে কিছুটা হলেও বিতর্ক কেটেছে, ৪২তম সংশোধনী আমাদেরকে একটা ডিরেকশন দেখিয়েছে, বিতর্ক কিন্তু শেষ হয়ে যায়নি। অন্যান্য কন্ট্রোভার্সি বা দ্বন্দ্বের মধ্যে জাস্টিস এবং ইকুয়ালিটি নিয়েও আমাদের ঝগড়া আছে। আমাদের ঝগড়া আছে সেকুলারিজম এবং সোশ্যালিজম নিয়ে। এসব সত্ত্বেও আমরা বলি যে আমাদের সংবিধানের যে প্রস্তাবনা, সংবিধান এবং তার প্রস্তাবনা, তার যে রিসাইলেন্স, এটা কিন্তু এস্টাবলিশড ফ্যাক্ট। এটা আমাদের কাছে মূল্যবান দলিল। এটা আমাদের কাছে যেমন পাঠ্য বিষয়, তেমনি আমাদের দেশের নাগরিক হিসাবে এগুলো আমাদের চলার পথে নির্দেশিকা। উই ডু হোপ দ্যাট দ্য লার্নার্স will find very important material for their guidance from this lecture. Thank you very much. Thank you all.